বিয়ের বেনারসি পরে স্টেজে বসেছিলাম। চারপাশে গোলাপের গন্ধ, ক্যামেরার ফ্ল্যাশ, আর 5 মিনিট পরেই কবুল বলবো। যার সাথে ছোটবেলা থেকে বিয়ের স্বপ্ন দেখেছি। হঠাৎ দরজা ঠেলে ঢুকলো তুষার ভাইয়া, আমার বড় আপুর হাজব্যান্ডের ছোট ভাই, যাকে আমি মনে মনে ডেভিল ডাকতাম। সবার সামনে এসে আমার হাত টেনে দাঁড় করালো, তারপর ঠাস করে একটা চর। পুরো হল নিস্তব্ধ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো? কেন মারলো? তুষার ভাইয়া দাঁতে দাঁত চেপে বলল, নাটক বন্ধ কর মেঘ। সবাইকে বলো তুমি অলরেডি আমার বউ। 3 মাস আগে কোর্টে আমাদের বিয়ে হয়ে গেছে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কোর্ট ম্যারেজ? কার সাথে? আমি তো কখনো। আব্বু রাগে কাঁপছে, আম্মু কাঁদছে। আপুর বর মানে আমার দুলাভাই মুখ ঘুরিয়ে নিল। আম্মু এসে আমার চুলের মুঠি ধরল। ছি, তোর জন্য আজ আমাদের মাথা কাটা গেল। আমি কাঁপা গলায় বললাম, আম্মু বিশ্বাস করো, আমি কিছু জানি না। তুষার ভাইয়া মিথ্যা বলছে। তুষার ভাইয়া পকেট থেকে একটা কাগজ বের করে সবার সামনে মেলে ধরল। কাবিননামা, আমার নাম, আমার সাইন নকল, তুষারের সাইন, তারিখ 3 মাস আগের। আমার মাথা ঘুরছে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ মনে পড়ল, 3 মাস আগে আপুর বাসায় গিয়েছিলাম। সেদিন তুষার ভাইয়া একটা পেপারে সাইন নিয়েছিল আপুর দরকারের কোনো কাগজে। আমার সাথে যার বিয়ে হচ্ছিল তার নাম ফাহাদ। ফাহাদ আমার সামনে এসে বলল, মেঘ, তুমি আমার সাথে এটা কি করে করতে পারলা? তুমি ওনার সাথে 3 মাস আগে বিয়ে করে আবার আমার সাথে বিয়ের অভিনয় করছিলা, ছি। বলে ফাহাদ বিয়ের আসর ছেড়ে চলে গেল। আমার কোনো কথা না শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। দুলাভাইরা সবাই উঠে চলে গেল। বিয়েটা ভেঙে গেল। আর আমি হয়ে গেলাম চরিত্রহীন মেয়ে। তুষার ভাইয়া আমার হাত শক্ত করে ধরে বলল, চলো মিসেস তুষার, বাসায় যাই। টেনে গাড়িতে তুলল। কেউ আটকালো না, নিজের মা বাবাও না। বাসায় পৌঁছে সোজা ছাদের একটা রুমে আটকে দিল। রাত 2টা। বাইরে ঝড় বৃষ্টি। ভেজা বেনারসি গায়ে আমি মেঝেতে বসে আছি। শরীর কাঁপছে ঠান্ডায়। রুমের ভেতরে তুষার ভাইয়ার হাসির আওয়াজ আসছে। সে ফোনে বলছে, হ্যাঁ, মিশন কমপ্লিট। ও এখন আমার কয়েদি। আমি দরজায় ধাক্কা দিয়ে বললাম, তুষার ভাইয়া দরজা খুলুন, আমি মরে যাব। ভিতর থেকে উত্তর এলো, মর, কেউ আটকাবে না। বিদ্যুৎ চমকালো। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। চোখ বন্ধ হয়ে আসছে। জ্বর আসছে হয়তো। শেষবার মনে হলো, আমি কি সত্যিই এত বড় অপরাধী, নাকি কারো প্রতিশোধের বলি? তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল ভোরের আজানে। সারা গা ব্যথা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি এখনও ছাদের ওই ঠান্ডা রুমের ফ্লোরে পড়ে আছি। দরজা খোলার শব্দ। তুষার ভাইয়া ঢুকলো, হাতে 1 কাপ গরম চা আর প্যারাসিটামল। আমি মুখ ঘুরিয়ে নিলাম। সে আমার পাশে বসে চায়ের কাপ এগিয়ে দিল। নে, না খেলে মরে যাবি। আর তুই মরলে আমার প্রতিশোধ অসম্পূর্ণ থেকে যাবে। আমি কাঁপা গলায় বললাম, কেন করলেন আমার সাথে এমন? আমি কি ক্ষতি করেছি আপনার? তুষার ভাইয়া বাঁকা হাসলো, ওই ডেভিল হাসি। ক্ষতি? 3 মাস আগে তুই একটা মিথ্যা কথা বলেছিলি। আমার বোন তিথির হাজব্যান্ড তখন বিজনেসের জন্য লন্ডন যাবে। তুই সবার সামনে বলছিলি তিথি আপুর চরিত্র ভালো না, ও পরকীয়া করে। আমি চমকে উঠলাম। আমি আমি কখনো এমন বলিনি। তোর ওই একটা মিথ্যার জন্য তিথি আপুর ডিভোর্স হয়ে গেছে। ওর হাজব্যান্ড ওকে ছেড়ে দিছে। আমার বোন এখন সবার কাছে খারাপ মেয়ে। সে আমার দিকে ঝুঁকে বলল, তাই আমিও তোর জীবন নষ্ট করলাম। চোখে চোখে প্রতিশোধ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি মিথ্যা বলিনি তুষার ভাইয়া, কেউ আমাকে ফাঁসাচ্ছে। সে উঠে দাঁড়ালো। প্রমাণ দে। প্রমাণ নাই তো কথা নাই। তুই এখন আমার বউ, কাগজে কলমে। ধাম করে দরজা লক করে চলে গেল। বাইরে আবার বৃষ্টি। আমি চায়ের কাপটা হাতে নিয়ে ভাবছি, কে আমাকে ফাঁসালো? আর তুষার ভাইয়ার চোখে পানি কেন? হঠাৎ জ্বরের ঘোরে মনে হলো, কেউ কপালে হাত রাখলো। চোখ খুলে দেখি কেউ নেই। নাকি এটা আমার জ্বরের ঘোর?
সকালটা শুরু হলো অপমান আর অসহ্য জ্বরে। মেঘের শরীরটা যেন আগুনে পুড়ছে, তবুও চোখে পানি শুকিয়ে গেছে। এত কান্নার পর আর কাঁদার শক্তিটুকুও নেই। ছাদের ছোট্ট ঘরটায় জানালার ফাঁক দিয়ে বৃষ্টির পানি ভিতরে ঢুকছে। ভেজা বেনারসিটা এখনো গায়ে লেপ্টে আছে। ঠান্ডায় দাঁত কাঁপছে, কিন্তু তার থেকেও বেশি কাঁপছে বুকের ভেতরটা। হঠাৎ দরজা খুলে গেল। তুষার ভেতরে ঢুকলো। আজ তার মুখে আগের মতো সেই ব্যঙ্গের হাসিটা নেই। হাতে একটা ট্রে, সেখানে গরম খিচুড়ি, ওষুধ আর নতুন একটা সালোয়ার কামিজ। মেঘ একবারও তার দিকে তাকালো না। তুষার শান্ত গলায় বলল, আগে কাপড়টা বদলে নাও, তারপর ওষুধ খাবে। মেঘ ধীরে মাথা তুলল, চোখ দুটো লাল। আমার জন্য এত নাটক করার দরকার নেই। কাল তো বলেছিলেন আমি মরে গেলেও আপনার কিছু যায় আসে না। তুষার কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, আমি যা বলি সব বিশ্বাস করিস না, কিন্তু যা করেছেন সেটা তো সবাই দেখেছে। এক মুহূর্তে আবার তুষারের মুখ শক্ত হয়ে গেল। আমার রাগটা ভুলে যাস না মেঘ, আমি এখনো তোকে ক্ষমা করিনি। মেঘ হেসে ফেলল। সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল ভীষণ কষ্ট। ক্ষমা? আমি তো অপরাধটাই জানি না। তুষার আর কিছু না বলে কাপড়টা বিছানায় রেখে বেরিয়ে গেল। আধ ঘন্টা পরে নিচে নামতেই মেঘ বুঝতে পারল, এই বাড়িতে তার পরিচয় বদলে গেছে। কেউ তাকে অতিথি হিসেবে দেখছে না, কেউ তাকে আপনও ভাবছে না। সবাই শুধু কৌতূহলী চোখে তাকিয়ে আছে। রান্নাঘরের পাশ দিয়ে যেতে যেতে দুজন কাজের মহিলা ফিসফিস করে বলল, এই সেই মেয়েটা যাকে দাদাবাবু কালকে রাতে বিয়ে করে নিয়ে এসেছে। আরেকজন বলে, দাদাবাবুর সঙ্গে আগে থেকে বিয়ে করে অন্যজনের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিল। কেমন মেয়ে রে বাবা! সি, দেখতে তো কত ভদ্র। প্রতিটা শব্দ ছুরির মতো বিঁধছিল মেঘের বুকে। ঠিক তখনই তুষারের মা এসে দাঁড়ালেন। মেঘ ভয়ে মাথা নিচু করে ফেলল। কিন্তু আশ্চর্য, তিনি শুধু বললেন, শরীর খারাপ শুনেছি, আগে নাস্তা করে ওষুধ খাও। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল। এত অপমানের পরেও এই মানুষটা তাকে একটা খারাপ কথাও বললেন না। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা তুষার সব কিছু নীরবে দেখছিল। তার চোখে তখনও রাগ আছে, আবার কোথাও যেন অদ্ভুত এক অপরাধ বোধও লুকিয়ে আছে। অন্যদিকে ফাহাদ নিজের ঘরে বসে বারবার সেই কাবিননামার ছবিটা দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল একটা জায়গায়। মেঘের সাইনটা যেন অদ্ভুত লাগছে। সে অনেকবার মেঘের হাতের লেখা দেখেছে। সেই সইটা ঠিক মেঘের মতো নয়। তার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। তাহলে আমি কি ভুল করেছি? সে তৎক্ষণাৎ ফোন বের করে একজন পরিচিত আইনজীবী বন্ধুকে কাবিননামার ছবিটা পাঠিয়ে দিল। কয়েক মিনিট পরই উত্তর এলো। ডকুমেন্টটা দেখে সন্দেহ হচ্ছে, ভালোভাবে ফরেনসিক পরীক্ষা করলে আসল সত্য বের হতে পারে। ফাহাদের হাত কাঁপছিল। মেঘ যদি সত্যিই নির্দোষ হয়। এদিকে মেঘ নিজের ঘরে ফিরে নতুন কাপড়টা হাতে নিতেই একটা ছোট্ট কাগজ মেঝেতে পড়ে গেল। কৌতূহল নিয়ে সেটা তুলে খুলল। ভেতরে মাত্র একটা লাইন লেখা, যদি নিজের নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে ৩ মাস আগের ১৭ তারিখে আপুর বাসায় সিসিটিভি ফুটেজ খুঁজে বের করো। আসল অপরাধী তোমার খুব কাছের একজন। নিচে কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। মেঘের বুকের ধুকপুকানি বেড়ে গেল। তাহলে সত্যিই কেউ তাকে ফাঁসিয়েছে? কিন্তু সেই মানুষটা কে? আর এই চিরকুটটা তুষারই কি লুকিয়ে দিয়েছে, নাকি এই বাড়িতে এমন কেউ আছে যে সব সত্য জানে? মেঘ কাগজটা শক্ত করে মুঠোয় চেপে ধরল। তার চোখের পানি এবার দুর্বলতার ছিল না, এবার সেই চোখে জ্বলছিল সত্য প্রমাণ করার আগুন। সত্য জানার আগুনটা একবার জ্বলে উঠলে তাকে আর সহজে নিভিয়ে রাখা যায় না। চিরকুটটা মুঠোয় চেপে ধরে অনেকক্ষণ বিছানায় বসে রইল মেঘ। মাথাটা এখনও ভারী, শরীর জোরে কাঁপছে, কিন্তু তার ভেতরে জন্ম নেওয়া প্রশ্নগুলো সব কষ্টকে হার মানিয়ে দিচ্ছে। ৩ মাস আগের ১৭ তারিখ, আপুর বাসার সিসিটিভি, খুব কাছের একজন। কথাগুলো বারবার মাথার ভেতর ঘুরতে লাগলো। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ভেতরে আসো।
দরজা খুলে তুষার ভাই ঢুকলো। দুজনেই কিছুক্ষণ নীরব। তুষারের চোখ হঠাৎ মেঘের হাতে ধরা কাগজটার দিকে গেল। 1 সেকেন্ডের জন্য তার মুখের রং বদলে গেল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। জ্বর কমেছে? মেঘ কোনো উত্তর দিল না, বরং সরাসরি জিজ্ঞেস করলো, এই চিরকুটটা আপনি রেখেছেন? তুষার ভ্রু কুঁচকে তাকালো। কিসের চিরকুট? মেঘ কাগজটা সামনে ধরতেই তুষার পড়ল। পড়া শেষ করে তার চোখে বিস্ময় ফুটে উঠল। এটা আমি লিখিনি, মেঘ ঠান্ডা গলায় বলল। সত্যি? মিথ্যা বলার দরকার নেই আমার। যদি তোকে বাঁচাতেই চাইতাম তাহলে এতদিন চুপ থাকতাম না। মেঘ বুঝতে পারল না মানুষটা সত্যিই কিছু জানে না, নাকি খুব ভালো অভিনয় করছে। ঠিক তখনই 3 তলা থেকে একজন কাজের লোক এসে বলল, দাদা বাবু, একজন ভদ্রলোক এসেছেন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। তুষার নিচে চলে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখল ফাহাদ সোফায় বসে আছে। দুজনের চোখাচোখি হতেই পরিবেশটা ভারী হয়ে গেল। তুষার ঠান্ডা স্বরে বলল, কেন এসেছেন? ফাহাদ ধীরে উঠে দাঁড়ালো। মেঘের সঙ্গে 5 মিনিট কথা বলতে চায়। সেটা সম্ভব না। কেন? কারণ সে এখন আমার স্ত্রী। ফাহাদের চল শক্ত হয়ে গেল। কাগজে কলমে স্ত্রী হলেও সব সম্পর্ক বদলে যায় না। তুষার এবার 1 পা সামনে এগিয়ে এলো। আপনার যখন বিশ্বাস করা উচিত ছিল তখন করেননি। এখন এই বাড়িতে এসে তার শান্তিটুকুও নষ্ট করবেন না। ফাহাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি হয়তো ভুল করেছি, আর সেই ভুলের সত্যটা জানতেই এসেছি। তুষার বিস্মিত চোখে তাকিয়ে রইল। ফাহাদ মোবাইল বের করে বলল, কাবিননামার সাইনটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাতে হবে। আমার সন্দেহ হচ্ছে ওটা নকল। তুষারের চোখে এবার প্রথমবারের মতো বিস্ময় স্পষ্ট হয়ে উঠল। আপনি কি বলছেন? যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে মেয়েকে কেউ পরিকল্পনা করে ফাঁসিয়েছে। উপরে দাঁড়িয়ে সব কথাই শুনে ফেলছিল মেঘ। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। অর্থাৎ শুধু সে নয়, এখন ফাহাদও বিশ্বাস করতে শুরু করেছে যে সে নির্দোষ। ঠিক তখনই হঠাৎ বাড়ির ল্যান্ডফোন বেজে উঠল। তুষারের মা ফোনটা ধরতেই ওপাশ থেকে কাপা গলায় একজন বলল, আপনার বাড়িতে যে মেয়েটা আসে তাকে সাবধানে রাখবেন। সে যদি 3 মাস আগের সত্যটা জেনে যায় তাহলে অনেকের মুখোশ খুলে যাবে। কথা শেষ হতেই লাইন কেটে গেল। ঘরে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। কে ছিল ওই মানুষটা? কেন সে বারবার মেঘকে সতর্ক করছে? আর 3 মাস আগের সেই দিনের সিসিটিভিতে এমন কি আছে যা প্রকাশ পেলে এত মানুষের জীবন বদলে যাবে? মেঘ জানালার বাইরে তাকালো। আকাশে আবার কালো মেঘ জমেছে, কিন্তু এবার সে ভয় পেল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেই আমার জীবনটা নষ্ট করে থাকুক তাকে আমি নিজের হাতে সবার সামনে প্রকাশ করব। কখনো কখনো সবচেয়ে বড় শাস্তিটা অপরাধী নয়, নির্দোষ মানুষটাই পায়। রাত প্রায় 10:30। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। ছাদের রেলিং ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে মেঘ, চোখ দুটো আকাশের দিকে। অথচ সে কিছুই দেখছে না। তার মাথায় বারবার ঘুরছে একটাই প্রশ্ন, আমাকে কেন ফাঁসানো হলো? ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো তুষারের কণ্ঠ, এত রাতে এখানে কি করছো? মেঘ ধীরে ঘুরে তাকালো। ঘুম আসছে না? অভিনয় করছো? মেঘ মৃদু হেসে বলল, যে মানুষটার হারানো কিছুই নেই তার আর অভিনয় করারও প্রয়োজন হয় না। তুষার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শক্ত গলায় বলল, এসব কথা বলে আমার মন গলানোর চেষ্টা করো না। আমি ভুলে যাইনি। আমার আপুর জীবনের সর্বনাশের পিছনে তুমিই আছো। মেঘের চোখ ভিজে উঠল। আপনার আপুর কি হয়েছে আমি আজও জানি না। শুধু সবাই আমাকে দোষী বলছে। মিথ্যে। সত্যিই জানি না। তুষার রাগে এক মুঠো রেলিং চেপে ধরল। প্রমাণ আমার কাছে আছে। মেঘ শান্ত গলায় বলল, প্রমাণ সব সময় সত্যি হয় না। অনেক সময় সত্যটাকেই প্রমাণের আড়ালে লুকিয়ে রাখা হয়। কথাটা শুনে তুষার এক মুহূর্তের জন্য থেমে গেল। অদ্ভুতভাবে কথাগুলো তার মনে গিয়ে বিঁধল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে শক্ত করল। তোমার কথা আমি বিশ্বাস করব না।
এই বলে নিচে নেমে গেল। মেঘ দীর্ঘ শ্বাস ফেলল। সে বুঝে গেছে নিজের নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত এই মানুষটার চোখে সে শুধু একজন অপরাধী। পরদিন সকাল, তুষার অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার মা বললেন, তুষার, মেয়েটা এখনো কিছু খায়নি, কাল রাত থেকেও ঠিক মতো খায়নি। তুষার বিরক্ত হয়ে বলল, না খেলে আমার কিছু করার নেই। কথাটা বলে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল। কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে থেকে বলল, ওষুধটা খেয়েছে? না। তুষার মুখ ফিরিয়ে নিল। জ্বর বাড়লে ডাক্তার ডাকবেন। এইটুকু বলেই বেরিয়ে গেল। দূর থেকে সব শুনছিল মেঘ। লোকটা তাকে ঘৃণা করে, তবুও কেন তার অসুস্থতার খোঁজ নেয়? অন্যদিকে ফাহাদ সারা রাত ঘুমাতে পারেনি। বারবার মেঘের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। সে নিজের এক পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে বের হলো। লোকটা আগে তুষারের আপুর বাসায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করত। অনেক কষ্টে তাকে খুঁজে বের করলো ফাহাদ। লোকটা চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, স্যার, আমি সব জানি, কিন্তু সত্য বললে আমার পরিবার বিপদে পড়বে। ফাহাদের বুক ধক করে উঠল। কে করেছে এসব? লোকটা কিছু বলার আগেই রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ি হঠাৎ জোরে হর্ন বাজিয়ে সামনে এগিয়ে এলো। লোকটার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলল, চৌধুরী পরিবারের কাউকে বিশ্বাস করবেন না, আসল শত্রু বাড়ির ভেতরেই আছে। কথাটা বলে সে দৌড়ে পালিয়ে গেল। ফাহাদ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। চৌধুরী পরিবারের ভেতরের মানুষ, তাহলে তুষারও কি কারো ষড়যন্ত্রের শিকার? ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির ভেতর থেকে একজন তাদের সব কিছু দেখছিল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মোবাইল বের করে কাউকে ফোন করল। ফাঁদ সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, ওকে নজরে রাখো। আর মেঘ যেন কোনোভাবেই 3 মাস আগের সত্যটা জানতে না পারে। ফোন কেটে গেল, কিন্তু অন্ধকারে লুকিয়ে থাকা মানুষটার মুখ এখনও দেখা গেল না। সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাটা হলো সেই মিথ্যে যেটা মানুষকে নিজের চোখে দেখা সত্যি বলে বিশ্বাস করে। কালো গাড়িটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ফাহাদ অনেকক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, চৌধুরী পরিবারের কাউকে বিশ্বাস করবেন না। তাহলে কি তুষারও প্রতারিত, নাকি পুরো খেলাটাই তুষার খেলছে? কোনো উত্তর পেল না সে, কিন্তু একটা সিদ্ধান্ত নিল, সত্যিটা যতই ভয়ঙ্কর হোক এবার সে শেষ পর্যন্ত খুঁজে বের করবেই। এদিকে চৌধুরী বাড়ি। দুপুর গড়িয়ে বিকেল। মেঘ নিজের ঘরে বসে চিরকুটটার দিকে তাকিয়েছিল। হঠাৎ দরজা খুলে তুষার ভেতরে ঢুকলো। তার হাতে একটা ফাইল। ফাইলটা বিছানার ওপর ছুঁড়ে দিয়ে বলল, এগুলো ভালো করে দেখো। মেঘ অবাক হয়ে ফাইলটা খুলল। ভেতর কিছু ছবি, কয়েকটা ফোন রেকর্ড আর কিছু প্রিন্ট করা কাগজ। তুষার ঠান্ডা গলায় বলল, এই প্রমাণগুলোর পরেও বলবে তুমি নির্দোষ? মেঘ একটার পর একটা ছবি দেখতে লাগলো। হঠাৎ তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ছবিতে সত্যিই সে আছে, কিন্তু ঘটনাগুলো কিছুই তার মনে নেই। সে ধীরে মাথা নাড়ল। আমি এগুলো কিছুই জানি না। তুষার হেসে উঠল, তবে সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল তীব্র বিদ্রূপ। অপরাধীরা ধরা পড়লে সবাই এই কথাই বলে। মেঘ এবার চোখ তুলে তাকালো। আপনি যদি সত্যিই আমাকে অপরাধী মনে করেন, তাহলে একটা সুযোগ দিন। কিসের সুযোগ? নির্দোষ প্রমাণ করার। তুষার কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, 3 মাস। মেঘ অবাক হয়ে তাকালো। কি? আমি তোমাকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি নির্দোষ প্রমাণ করতে পারো, আমি নিজে তোমাকে মুক্তি দেব। একটু থেমে আবার বলল, আর যদি না পারো, তাহলে সারা জীবন এই বাড়িতেই আমার পরিচয়ে থাকতে হবে। কথাগুলো বলে তুষার বেরিয়ে গেল। মেঘ চুপচাপ বসে রইল। 3 মাস। এই 3 মাসেই হয়তো তার পুরো জীবনের ভাগ্য বদলে দেবে। সন্ধ্যায় তুষারের মা মেঘের ঘরে এলেন, হাতে এক গ্লাস দুধ। মায়াভরা গলায় বললেন, মা, সারাদিন কিছু খাওনি কেন? মেঘ মৃদু হেসে বলল, ক্ষুধা লাগেনি। তিনি দীর্ঘ শ্বাস ফেললেন। জানো,
আমার ছেলে বাইরে থেকে যতটা কঠিন, ভেতরে ততটা নয়। মেঘ কিছু বলল না, শুধু নীরবে শুনতে লাগলো। ছোটবেলা থেকে ওর আপুই ছিল ওর পৃথিবী। সেই ঘটনার পর থেকে ছেলেটা আর আগের মতো নেই। কথাটা বলে তিনি চলে গেলেন। মেঘ বুঝতে পারল তুষারের রাগের পেছনে শুধু ঘৃণা নেই, আছে গভীর একটা ভাঙা বিশ্বাস। রাত প্রায় 12টা, সবাই ঘুমিয়ে গেছে। মেঘ ধীরে ধীরে ঘর থেকে বের হলো। আজই তাকে সেই সিসিটিভির সূত্র খুঁজতে হবে। করিডোর পেরিয়ে সিসির কাছে যেতেই হঠাৎ একটা শক্ত হাত তার কবজি চেপে ধরল। চমকে উঠে পিছনে তাকাতেই দেখল তুষার। তার চোখে রাগ। কোথায় যাচ্ছ? মেঘ কিছু বলল না। তুষার আরও শক্ত করে হাতটা চেপে ধরল। পালানোর চেষ্টা করছো? মেঘ ব্যথায় মুখ কুঁচকে বলল, আমি পালাচ্ছি না, আমি সত্য খুঁজতে যাচ্ছি। তুষার ঠান্ডা চোখে তাকিয়ে রইল। ঠিক তখনই করিডোরের এক কোণায় রাখা ফুলদানির আড়াল থেকে একটা ছায়ামূর্তি নিঃশব্দে সব কিছু দেখে মোবাইলে একটা ছবি তুলে নিল। তারপর খুব আস্তে ফিসফিস করে বলল, খেলা তো এখন শুরু হলো। চোখে ব্যথা করছে শুনে খারাপ লাগলো। যদি অনেকক্ষণ ধরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকো, তাহলে কিছুক্ষণ বিরতি নাও। যদি ব্যথা ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা আলো সহ্য করতে সমস্যা হয়, তাহলে চোখের ডাক্তার দেখানো ভালো। সত্যের পথ কখনো সহজ হয় না, কারণ সত্যকে সবচেয়ে বেশি ভয় পায় মিথ্যে। তুষারের শক্ত করে ধরা হাতের দিকে তাকিয়ে রইল মেঘ। ব্যথায় তার চোখে পানি চলে এসেছে। তবুও সে শান্ত গলায় বলল, হাতটা ছাড়ুন। তুষার ছাড়ল না, বরং আরও ঠান্ডা স্বরে বলল, মাঝরাতে চুপি চুপি বের হওয়া মানে কি? আমি পালাচ্ছি না। তাহলে? সত্য খুঁজতে যাচ্ছি। তুষার তাচ্ছিল্যে হাসি হাসল। সত্য? নাকি নতুন কোনো নাটক? মেঘ এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। আপনি আমাকে বিশ্বাস করবেন না, সেটা আমি জানি, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি। এক মুহূর্তের জন্য তুষার চুপ হয়ে গেল। কথাগুলো তার বুকের কোথাও গিয়ে লাগলো। তবুও সে মুখ শক্ত করে বলল, আজ থেকে আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে এক পাও যাবে না। এ কথা বলে সে হাত ছেড়ে দিল। মেঘ আর কিছু বলল না, চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। পরদিন সকাল। তুষার অফিসে বের হওয়ার আগেই একজন লোক বাড়িতে এলো। লোকটার হাতে একটা খাম। স্যার, এটা আপনার নামে এসেছে। তুষার খামটা খুলতেই ভেতর থেকে কয়েকটা ছবি বেরিয়ে এলো। ছবিগুলো দেখে তার মুখের রং বদলে গেল। ছবিতে দেখা যাচ্ছে 3 মাস আগে মেঘ একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ছবির নিচে লাল কালিতে লেখা, যাকে তুমি বিশ্বাস করছো না সে পুরো সত্য জানে না। তুষার চারদিকে তাকালো। খামটা কে পাঠিয়েছে তার কোনো নাম নেই। এদিকে মেঘ নিজের ঘর গোছাতে গিয়ে হঠাৎ আলমারির নিচে একটা ছোট্ট চাবি পেল। চাবিটা আগে কখনো দেখেনি। ঠিক তখনই তুষারের ছোট বোন নীলা ঘরে ঢুকলো। ভাবি, এটা খুঁজছেন? মেঘ অবাক হয়ে বলল, তুমি এই চাবিটা চেনো? নীলা মাথা নাড়ল। এটা দাদুর পুরনো স্টোর রুমের চাবি। এখন আর কেউ ওইদিকে যায় না। মেঘের বুক ধক করে উঠল। হয়তো সেখানেই লুকিয়ে আছে কোনো উত্তর। রাত নামতেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা করল মেঘ। ঘড়িতে রাত 1টা বাজতেই সে ধীরে ধীরে ঘর থেকে বের হলো, হাতে সেই ছোট্ট চাবি। করিডোর পেরিয়ে বাড়ির পেছনের পুরনো স্টোর রুমের সামনে এসে দাঁড়ালো। তালা খুলতেই কড়কড় শব্দ করে দরজাটা খুলে গেল। ঘরের ভেতর ধুলো জমে আছে, চারদিকে পুরনো আসবাব। হঠাৎ তার চোখ পড়ল একটা লোহার ট্যাঙ্কের ওপর। ট্রাঙ্কটার ঢাকনা খুলতেই ভেতরে একটা পুরনো ডায়েরি আর একটি পেন ড্রাইভ। মেঘ কাপা হাতে ডায়েরিটা খুলতেই পেছন থেকে ভেসে এলো পরিচিত একটি কণ্ঠ, আমি জানতাম তুমি একদিন এখানে আসবেই। মেঘ ভয়ে ধীরে ধীরে পেছনে ঘুরল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ তখনও স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু তার চোখ দুটো জল জল করছে। যে সত্যকে সবাই চাপা দিতে চায়, সেই সত্যই একদিন সবচেয়ে জোরে চিৎকার করে ওঠে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে ভয়ে তাকিয়ে রইল মেঘ। তার বুকের ধুকপুকানি যেন পুরো ঘর জুড়ে শোনা যাচ্ছে।
লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। চাঁদের ম্লান আলোয় মুখে পড়তেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপনি? লোকটা বাড়ির পুরনো কেয়ারটেকার রামেশ চাচা। ছোটবেলা থেকেই চৌধুরী বাড়িতে কাজ করেন। কাশেম চাচা চারপাশে একবার তাকিয়ে নিচু গলায় বললেন, মা, এই ঘরে বেশি সময় থেকো না, কেউ দেখে ফেললে তোমার বিপদ হবে। মেঘ অবাক হয়ে বলল, আপনি কি জানেন আমি এখানে কেন এসেছি? কাশেম চাচা দীর্ঘ শ্বাস ফেললেন। সব জানি না, কিন্তু এটুকু জানি তুমি যা খুঁজছো সেটা এত সহজে পাবে না। মেঘ তাড়াতাড়ি পেন ড্রাইভটা দেখিয়ে বলল, এটা কার? কাশেম চাচার চোখে এক মুহূর্তের জন্য আতঙ্ক ফুটে উঠল। এটা এখানে থাকার কথা নয়। কথাটা বলে তিনি থেমে গেলেন। মেঘ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কিছু লুকাচ্ছেন? কাশেম চাচা মাথা নাড়লেন। সময় হলে সব জানতে পারবে, কিন্তু এখন একটা কথা মনে রেখো, এই বাড়িতে সবাইকে বিশ্বাস করবে না। ঠিক তখনই করিডোরে কারো হাঁটার শব্দ ভেসে এলো। কাশেম চাচা ফিস ফিস করে বললেন, যাও, এখনই নিজের ঘরে ফিরে যাও। মেঘ দ্রুত ডায়েরি আর পেন ড্রাইভ ওড়নার ভাঁজে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকাল। ডাইনিং টেবিলে পুরো পরিবার বসে নাস্তা করছে। মেঘ চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। তুষারের মা ডাকলেন, মা, দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। মেঘ ইতস্ত করছিল। ঠিক তখনই তুষার গম্ভীর গলায় বলল, মা, ওকে জোর করবেন না। মেঘ ভেবেছিল আবার অপমান করবে, কিন্তু তুষার আর কিছু বলল না, শুধু নিজের নাস্তা শেষ করে অফিসে বেরিয়ে গেল। তুষারের যাওয়ার পর তার মা মৃদু হেসে বললেন, ওকে যতটা কঠিন দেখায় ততটা নয়। মেঘ চুপ করে রইল। লোকটাকে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ফাহাদ সেই নিরাপত্তা রক্ষীর খোঁজে আবার গেল, কিন্তু গিয়ে জানতে পারল লোকটা গতকাল রাতেই চাকরি ছেড়ে কোথাও যেন চলে গেছে। কেউ তার ঠিকানা জানে না। ফাহাদের সন্দেহ আরও বেড়ে গেল, কারণ সত্য জানার পরে মানুষটা হঠাৎ উধাও হয়ে গেল কেন? সন্ধ্যায় অফিস থেকে ফিরেই তুষার নিজের ঘরে ঢুকলো। আলমারির একটা ড্রয়ার খুলতেই সে থমকে গেল। ভেতরে রাখা পুরনো একটি খাম নেই। খামটার মধ্যে ছিল সেই সব কাগজ যেগুলোর ওপর ভরসা করেই সে বিশ্বাস করেছিল মেঘ তার আপুর জীবন নষ্ট করেছে। তুষারের কপালে ভাঁজ পড়ে গেল। সে কি কোথাও সরিয়ে রেখেছিল, নাকি কেউ ইচ্ছা করেই খামটা সরিয়ে ফেলেছে? ঠিক তখনই দরজার বাইরে একটা ছায়া সরে গেল। তুষার দ্রুত বেরিয়ে এলো, কিন্তু করিডোরে কেউ নেই। দূরে শুধু একটা জানালা বাতাসে দুলছে। তুষারের মনে প্রথমবারের মতো অদ্ভুত একটা অস্বস্তির জন্ম নিল। তাহলে কি কেউ অনেক দিন ধরেই আমার চোখের সামনে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে? দূরে নিজের ঘরে বসে মেঘ তখনও জানে না তার হাতে থাকা সেই পেন ড্রাইভটাই হয়তো বদলে দিতে পারে অনেক মানুষের জীবন। কিছু দরজা চাবি দিয়ে খোলে, আর কিছু দরজা খুলতে লাগে সাহস। সারা রাত এক ফোঁটা ঘুম হলো না মেঘের। বালিশের নিচে লুকিয়ে রাখা পেন ড্রাইভটার দিকে বারবার তাকাচ্ছিল সে। ওটার ভেতরে কি আছে? সত্যি জানার চাবি, নাকি নতুন কোনো ফাঁদ? সকাল হতে দরজায় টোকা পড়ল। ভাবি, ভেতরে আসবো? নীলার কণ্ঠ শুনে মেঘ পেন ড্রাইভটা দ্রুত বালিশের নিচে লুকিয়ে ফেলল। আসো। নীলা হাতে এক কাপ চা নিয়ে ভেতরে ঢুকলো। হেসে বলল, মা পাঠিয়েছে। মেঘ কাপটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা জিজ্ঞেস করি? করো। সবাই যেটা বলছে সেটা কি সত্যি? প্রশ্নটা শুনে মেঘের বুকটা হালকা কেঁপে উঠল। সে শান্ত গলায় বলল, যদি বলি আমি নির্দোষ, বিশ্বাস করবে? নীলা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বলল, জানি না কেন, কিন্তু আপনার চোখ দেখে মনে হয় আপনি মিথ্যে বলছেন না। মেঘের চোখ ভিজে উঠল। এই বাড়িতে প্রথম কেউ তাকে বিশ্বাস করার চেষ্টা করল। অফিসে বসেও মন দিতে পারছিল না তুষার। বারবার সেই রহস্যময় খামটার কথা মনে পড়ছে, আর সেই ছবির নিচে লেখা লাইনটা, যাকে তুমি বিশ্বাস করছো না সে পুরো সত্য জানে না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর।
ফোন ধরতেই ওপাশ থেকে বদলে ফেলা কণ্ঠ ভেসে এলো। তুষার চৌধুরী, যদি সত্য জানতে চাও তাহলে পুরনো প্রমাণগুলো আবার যাচাই করো। কে আপনি? যেদিন বুঝবে তুমি ভুল মানুষকে শাস্তি দিয়েছো, সেদিন নিজের মুখটাই আয়নায় দেখতে পারবে না। লাইন কেটে গেল। তুষার কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে প্রথমবারের মতো অস্বস্তি নয়, ভয় জন্ম নিল। এদিকে দুপুরে সবাই বিশ্রাম নিচ্ছে। মেঘ দরজা বন্ধ করে পেন ড্রাইভটা হাতে নিল। কিন্তু সেটা চালাবে কিভাবে? এই বাড়ির একমাত্র কম্পিউটার তুষারের স্টাডি রুমে। সেখানে যাওয়া মানেই ধরা পড়ার ঝুঁকি। তবুও সাহস করে সে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। চারদিকে কেউ নেই। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো। কম্পিউটার চালু করতেই তার হাত কাঁপতে লাগলো। পেন ড্রাইভটা লাগানোর সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটা ভিডিও ফাইল ভেসে উঠল। তারিখ 17ই জুন। মেঘের বুকের ধুকপুকানি বেড়ে গেল। ভিডিওটা চালু করতেই স্ক্রিনে দেখা গেল তুষারের আপুর বাসায় ড্রয়িং রুম। ক্যামেরার সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে। হঠাৎ ভিডিওটির এক কোণায় এমন একজনকে দেখা গেল যাকে দেখে মেঘের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ এ তো ঠিক সেই মুহূর্ত স্টাডি রুমের দরজার হাতল নড়ে উঠল। কেউ একজন বাইরে থেকে দরজা খুলছে। মেঘ তাড়াহুড়ো করে পেন ড্রাইভ খুলে ফেলল। কিন্তু ততক্ষণে দরজা খুলে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে তুষার। তার চোখ সরাসরি গিয়ে পড়ল মেঘের হাতে ধরা পেন ড্রাইভের ওপর। ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। বিশ্বাস ভাঙার শব্দ শোনা যায় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন বুকে বাজে। স্টাডি রুম জুড়ে অদ্ভুত এক নীরবতা। তুষারের চোখ স্থির হয়ে আসে মেঘের হাতে ধরা পেন ড্রাইভটার ওপর। মেঘের বুক ধকধক করছে। এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ। তুষার ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলো, দরজাটা বন্ধ করে দিল। গম্ভীর গলায় বলল, আমার স্টাডি রুমে কি করছো? মেঘ কোনো উত্তর দিল না। তার আঙুলের ফাঁকে শক্ত করে ধরা পেন ড্রাইভটা যেন আরও ভারী হয়ে উঠল। তুষার আবার বলল, আমি প্রশ্ন করেছি। মেঘ ধীরে মাথা তুলে তাকালো। একটা সত্য খুঁজছিলাম। তুষারের ঠোঁটে বিদ্রূপের হাসি ফুটে উঠল। সত্য? তুমি? সে এক পা করে মেঘের সামনে এসে দাঁড়ালো। চুরি করে আমার ঘরে ঢুকে সত্য খোঁজা হয়? মেঘ শান্ত স্বরে বলল, যখন সব দরজা বন্ধ করে দেওয়া হয় তখন মানুষকে অন্য পথ খুঁজতেই হয়। তুষার আর নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় মেঘের হাত থেকে পেন ড্রাইভটা কেড়ে নিল। এটা কোথায় পেলে? মেঘ চুপ। উত্তর দাও। বলবো না। কেন? কারণ আপনি এখনও সত্য জানতে প্রস্তুত নন। কথাটা শুনে তুষারের চোখে রাগের আগুন জ্বলে উঠল। আমার সঙ্গে খেলা খেলছো? না, আপনার সঙ্গে তো অনেক আগেই কেউ খেলা শুরু করেছে। কথাটা শুনে তুষার থমকে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার নিজেকে শক্ত করে বলল, এসব সংলাপ বলে আমাকে বিভ্রান্ত করতে পারবে না। সে পেনড্রাইভটা কম্পিউটারে লাগাতে গেল। মেঘ ছুটে এসে বলল, না, এখনই খুলবেন না। তুষার কটমট করে তাকালো। কেন? কারণ এই ভিডিওটা সম্পূর্ণ নয়। পুরোটা না জেনে দেখলে আবারও ভুল বুঝবেন। তুষার ভ্রু কুঁচকে বলল, তুমি কিভাবে জানো? মেঘ থেমে গেল। সে তো পুরো ভিডিও দেখতেই পারেনি। ঠিক তখনই তুষারের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। তুষার বিরক্ত হয়ে ফোন ধরতেই ওপাশ থেকে তার মায়ের কাঁপা গলা ভেসে এলো, তুষার, তাড়াতাড়ি নিচে আয়। তোর আপুর শরীর হঠাৎ খুব খারাপ করেছে। তুষারের মুখ মুহূর্তেই বদলে গেল। সে আর 1 সেকেন্ডও দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে পেন ড্রাইভটা নিজের পকেটে রেখে দিল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মেঘ গভীর নিঃশ্বাস ফেলল। পেন ড্রাইভটা আপাতত তুষারের কাছে চলে গেল। কিন্তু একটা জিনিস সে নিশ্চিত, ভিডিওর মধ্যে এমন কিছু আছে যা তুষারের সব বিশ্বাস ভেঙে দিতে পারে। নিচে নেমে তুষার দেখল তার বড় বোন ইরা সোফায় বসে হাঁপাচ্ছে। ডাক্তারও এসে গেছেন। ডাক্তার পরীক্ষা করে বলেছেন ভয়ের কিছু নেই,
অতিরিক্ত মানসিক চাপে এমন হয়েছে। ওকে কোনো রকম দুশ্চিন্তা দেবেন না। ডাক্তার চলে যেতেই ইরা তুষারের হাত ধরে বলল, মেঘ কোথায়? তুষার অবাক হয়ে গেল। ওর কথা কেন? ইরা নিচু গলায় বলল, ও ঠিক আছে তো? তুষার বিস্ময়ে তাকিয়ে রইল। এই প্রথম তার আপু মেঘের খোঁজ নিল। তার মনে আবার প্রশ্ন জাগল, যদি মেঘই আপুর জীবন নষ্ট করে থাকে, তাহলে আপু আজ তার জন্য উদ্বিগ্ন হলো কেন? ওইদিকে নিজের ঘরে ফিরে মেঘ ডায়েরিটা খুলল। প্রথম কয়েকটা পাতা একেবারে ফাঁকা। তারপর হঠাৎ একটা পাতায় বড় অক্ষরে লেখা, যে মানুষটাকে সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করে, আসল মুখোশটা তারই। নিচে একটা নাম লেখা ছিল, কিন্তু কালো কালি দিয়ে নামটা এমনভাবে মুছে দেওয়া হয়েছে যে পড়া যায় না। মেঘ আঙুল বুলিয়ে নামটা বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই ডায়েরির ভাঁজ থেকে একটা পুরনো ছবি মেঝেতে পড়ে গেল। ছবিটা তুলে নিয়ে মেঘ স্তব্ধ হয়ে গেল। ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে তুষার, তার আপু ইরা, আর তাদের মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে থাকা আরেকজন মানুষ, যার মুখটা কেউ ধারালো ছুরি দিয়ে ইচ্ছে করেই কেটে নষ্ট করে দিয়েছে। মেঘের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই মানুষটাই কি সেই অদৃশ্য শত্রু যে একসঙ্গে তুষার, ইরা আর তার জীবন ধ্বংস করেছে? কখনো কখনো একটা পুরনো ছবি শত শত মিথ্যার চেয়েও বেশি সত্য লুকিয়ে রাখে। মেঘ অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল। তুষার, ইরা আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই অচেনা মানুষটা। লোকটার মুখটা ধারালো কিছু দিয়ে এমনভাবে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে, যেন কেউ ইচ্ছে করে তার পরিচয় মুছে ফেলতে চেয়েছে। মেঘ ছবিটার উল্টো পিঠে তাকাতেই দেখতে পেল, ফিকে হয়ে যাওয়া কালি দিয়ে একটা তারিখ লেখা, 17ই জুন। এক মুহূর্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই সেই তারিখ, যে তারিখের কথা চিরকুটে লেখা ছিল। তাহলে কি এই ছবির সঙ্গে সেদিনের ঘটনার কোনো সম্পর্ক আছে? ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। মেঘ তাড়াতাড়ি ছবিটা ডায়েরির ভেতরে ঢুকিয়ে দিল। দরজা খুলতেই নীলা দাঁড়িয়ে আছে, তার হাতে খাবারের ট্রে। ভাবি, সকাল থেকে কিছু খাওনি, মা জোর করে পাঠিয়েছে। মেঘ হালকা হেসে ট্রেটা নিল। নীলা ঘরের ভেতর এসে আস্তে করে বলল, একটা কথা বলবো? বলো। দাদা বাইরে থেকে যতটা রাগী দেখায়, ভেতরে ততটা না। মেঘ মৃদু হেসে বলল, সেটা আমি বুঝতে পারছি। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, 3 মাস আগে আপুর ঘটনার পর থেকে দাদা একদম বদলে গেছে। আগে সব সময় হাসতো, এখন শুধু কাজ করে আর রাগ করে। মেঘ শান্তভাবে শুনছিল। হঠাৎ নীলা আবার বলল, তবে একটা বিষয় আমি আজও বুঝতে পারিনি। কি? আপু কখনো তোমার নাম মুখে আনতে চাইতো না, কিন্তু সেদিন রাতে তোমাকে এই বাড়িতে আনার পর আপু বারবার শুধু তোমার খবরই জানতে চাইছিল। কথাটা বলে নীলা বেরিয়ে গেল। মেঘ স্থির হয়ে বসে রইল। ইরার আচরণ যেন পুরো ঘটনাকেই আরও রহস্যময় করে তুলেছে। অন্যদিকে নিজের ঘরে বসে পেন ড্রাইভটার দিকে তাকিয়ে আছে তুষার। কম্পিউটারে সেটা চালাবে কি চালাবে না, এই দ্বন্দ্বে ভুগছে সে। ঠিক তখনই তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা সেই পুরনো ছবিগুলোর দিকে, যেগুলো দেখে সে বিশ্বাস করেছিল মেঘই দোষী। হঠাৎ তার মনে পড়ে গেল অচেনা লোকটার ফোনের কথা। পুরনো প্রমাণগুলো আবার যাচাই করো। তুষার ধীরে ধীরে ছবিগুলো হাতে নিল, একটার পর একটা দেখতে লাগলো। হঠাৎ একটা ছবিতে তার চোখ আটকে গেল। ছবির এক কোণায় কাচের জানালায় কারো ছায়া দেখা যাচ্ছে। এতদিন সে খেয়ালই করেনি। সে ছবিটা বড় করে দেখার চেষ্টা করলো, কিন্তু মুখটা স্পষ্ট বোঝা গেল না। তবুও তার মনে হলো, সেদিন ঘটনাস্থলে শুধু মেঘ ছিল না, আরও কেউ ছিল। তুষারের বুকের ভেতর প্রথমবারের মতো সন্দেহের একটা বীজ জন্ম নিল। ওদিকে ফাহাদ বসে আছে নিজের অফিসে। হঠাৎ তার পেছনে একটা খাম এসে পৌঁছালো। কোনো পেশকের নাম নেই। খাম খুলতেই একটা মেমোরি কার্ড আর ছোট্ট একটা কাগজ পেল। কাগজে লেখা, যদি সত্যিই মেঘকে বাঁচাতে চাও,
তাহলে 17 জুন রাত 8টা থেকে 9টার সিসিটিভি ফুটেজ খুঁজে বের করো। কিন্তু সাবধান, তোমাকে নজরে রাখা হয়েছে। ফাহাদ চারদিকে তাকালো। অফিসে কাচের বাইরে কালো শার্ট পরা একজন লোক দাঁড়িয়ে ছিল। ফাহাদ তাকাতেই লোকটা দ্রুত ভিড়ের মধ্যে হারিয়ে গেল। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। মেঘ আবার ডায়েরিটা খুলল। আজ সে প্রতিটা পাতা ভালো করে পড়বে। পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ একটা পাতায় এসে তার হাত থেমে গেল। পাতার মাঝখানে মাত্র একটা বাক্য লেখা, যদি এই ডায়েরি তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। মেঘের হাত কেঁপে উঠল। সে দ্রুত পরের পাতায় গেল, কিন্তু পরের সব পাতাই ছিঁড়ে নেওয়া। মেঘ হতাশ হয়ে ডায়েরিটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে একটা ছোট্ট কাগজ মেঝেতে পড়ে গেল। সে কাগজটা তুলে খুলতেই দেখতে পেল একটা ঠিকানা লেখা, তার নিচে মাত্র 4টি শব্দ, আসল সত্য এখানেই লুকিয়ে আছে। মেঘের চোখে নতুন আশার আলো জ্বলে উঠল। সে জানে না সেই ঠিকানায় কি আছে, কিন্তু এটাই হয়তো তার নির্দোষ প্রমাণের প্রথম আসল সূত্র। ঠিক তখনই জানালার বাইরে একটা ছায়া নড়ে উঠল। কেউ একজন অনেকক্ষণ ধরে জানালার ফাঁক দিয়ে মেঘকে দেখছিল। লোকটা আস্তে করে মোবাইল বের করে একটা মেসেজ পাঠালো, মেয়েটা ঠিকানাটা পেয়ে গেছে, এখন থেকে ওর প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখো। মেসেজ পাঠিয়ে লোকটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মেঘ কিছুই টের পেল না। সে শুধু শক্ত করে কাগজটা মুঠোয় চেপে ধরল। কারণ আজ প্রথমবার তার মনে হলো সত্যটা আর খুব বেশি দূরে নেই। চলবে। কেমন লাগলো এই রহস্যময় গল্প? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।